চারপাশে লোক জড়ো হয়ে গেল, সবাই ডাকাডাকি করতে লাগলো, আফনান আফনান উঠো। একজন ছুটে এসে দরজা খুলে দেখলো রক্তে বেসে যাচ্ছে ছেলেটার কপাল। কেউ মোবাইল বের করলো, কেউ ট্যাক্সি ডাকলো, ওকে হাসপাতালে নিতে হবে জলদি। একদল লোক মিলে তাকে তুলে নিয়ে ছুটলো নিকটবর্তী হসপিটালের দিকে। এরপর প্রায় 8 দিন পর কাজে অফিসে বসে আছে সিগনতা, কারণ ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে ওর মামাতো ভাইয়ের সাথে। এই তো 4 দিন আগে আফনান ডিভোর্স পেপার সই করে পাঠিয়েছে, তারপর নিখোঁজ হয়ে গেছে। নিজের বাবার কাছে সিগনতা শুনেছে আফনান নাকি আবার জাপানে চলে গেছে। ওর ভাবতে কষ্ট হচ্ছে আফনান কি সত্যি ওকে ছেড়ে চলে গেল। ও তো আফনানকে অনেক ভালোবাসে, কাজী বারবার তাড়া দিচ্ছে কাবিন নামায় সই করার জন্য। সিগনা বারবার এদিক ওদিক তাকাচ্ছে, ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আফনান সত্যি ওকে ডিভোর্স দিয়েছে। ওর বাবা তাড়া দিয়ে বলল, কি রে সিগনা, সইটা কর, এবার দেখবি তুই অনেক সুখী হবি। সিগনা যেই সই করতে যাবে অমনি কেউ একজন এসে কাবিন নামার পেপারটা ওর হাত থেকে এক প্রকার টান দিয়ে নিয়ে গেল। ও চমকে উঠে সামনের দিকে তাকিয়ে দেখে আমাকে। আমি রাগের দৃষ্টিতে তাকিয়ে আছি, আমার চোখ দুটো রক্তের মতো লাল লাল হয়ে গেছে। সিগনার কেন যেন আমাকে দেখে রাগ লাগলো। ও ভেবে পেল না কেন এসেছে এই লোক, আবার কোন নতুন করে কোনো ফোন দিয়ে আসছে না তো। প্রচন্ড রেগে গিয়ে সিগনা কিছু বলতে যাবে, তার আগে আমি তাকে ঠাস করে 2টা চড় মারলাম, আর সিগনা পড়ে যাওয়া ধরলো। আমি তাকে টেনে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। সিগনার বাবা বলে, এই অসভ্য, তুই আবার এখানে ঝামেলা করতে এসেছিস, তোর এত বড় সাহস। ও আমি এখন অসভ্য তাই না? আপনি যে প্রথম স্বামী থাকাকালীন মেয়েকে আবার বিয়ে দিচ্ছেন, তার শাস্তি কি হতে পারে সে ব্যাপারে আপনার নিশ্চয়ই কোনো ধারণা নেই। তারপর সিগনার বাবা বলল, এই বেয়াদব ছেলে, তুই নিজে 4 দিন আগে ডিভোর্স পেপার পাঠিয়েছিস, তাকে ভুলে গেছিস? আমি গত 8 দিন ধরে আইসিইউতে ছিলাম, 4 দিন আগে ডিভোর্স পেপার কিভাবে পাঠাবো বলেন আমায়? আমি তোর কথা বিশ্বাস করি না। বিশ্বাস করার না করা আপনার ব্যাপার। এই যে আমার সতীন, তোমার সাহস তো কম না, আমার বউকে বিয়ে করতে আসছো। জানো ওর পুরো শরীরে আমার স্পর্শ লেগে আছে। এই তো 8 দিন আগে ওর সাথে রাত কাটালাম, তোমাকে বলে বোঝাতে পারবো না কত সুন্দর ছিল রাতটা। ইস। সিগনার হবু বর ফাহিম বলল, সিগনা আফনান যা বলছে তাকে সত্যি? সিগনা আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করলো কিন্তু কিচ্ছু বলতে পারলো না। তখন আমি দাঁত কেলে হাসতে লাগলাম। আরে সতীন, তুমি আমার বিউটিফুল ওয়াইফকে তার বাসর রাতের ব্যাপারে জিজ্ঞাসা করছো? ও লজ্জা পাবে। সিগনার বাবা বলল, আফনানের সাথে কি তুই সত্যি রাত কাটিয়েছিস? সিগনা ভয় পেয়ে বলল, বাবা, সেদিন সারা রাত ছিলাম। কিন্তু বাবা? আর কিন্তু বলার আগে সিগনার বাবা চর মারার জন্য হাত উঠালো, তবে হাতটা নামিয়ে ফেললেন, কারণ মেয়ের গায়ে তিনি কখনো হাত তুলেননি। তোর জন্য আমাকে এভাবে অপমানিত হতে হবে জানলে তোকে ছোটবেলায় গলা টিপে মেরে ফেলতাম, তুই আজ থেকে আমার কাছে মৃত। বলেই তিনি ফাহিম ও সবাইকে নিয়ে চলে গেলেন। সিগনা অনেকবার ডাকলো, তবে কেউ শুনলো না। ওর নিচে বসে কাঁদতে লাগলো। তখন আমি পাশে এসে বসে বললাম, আরে বিউটিফুল ওয়াইফ, কেঁদো না, দেখবে আমাদের একটা বেবি হলে ঠিকই তোমার বাবা মেনে নিবে। সিগনা আমাকে বলে উঠলো, আমার ডিভোর্স চাই। কেন বুঝতে পারিস না তুই? আমি তোকে সহ্য করতে পারি না। কেন বুঝতে পারিস না? আমাকে আজই তুই তালাক দিবি। আর কিছু বলার আগে আমি ঠাস করে 3টা চড় মারলাম, আর সিগনা নিচে পড়ে গেল। ওর মাথায় লাগলো ঠিক দেয়ালের সাথে। ও ফুপিয়ে কাঁদতে উঠলো। আমি দৌড়ে গিয়ে সিগনাকে টেনে তুললাম আর কাজ জাকিয়ে বললাম, তুই আমাকে তালাক দিতে চাস? কোন সাহসে বল? তোর ফাহিমকে মনে ধরেছে তাই না? তোকে আজ এমন শিক্ষা দিব যে তুই পরপুরুষের দিকে তাকানোর আগে 10 বার ভাববি। সিগনা এসব সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে, তার আগে আমি তাকে অজ্ঞান হওয়ার স্প্রে দিলাম তার নাকের উপর, আর সঙ্গে সঙ্গে সিগনা অজ্ঞান হয়ে আমার বুকের উপর পড়ে গেল। আমি তা দেখে খানিকটা হেসে সিগনাটাকে কুলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। গাড়িতে বসে সুজা নিজের বাড়িতে নিয়ে গেলাম। গেট পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই আমার বাবা পিছন থেকে বলে দাঁড়ালো, আফনান, তুমি কি সিগনাকে জোর করে এনেছো? আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, মিস্টার রনি মির্জা। আফনান, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? এতটা অধপতন হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, কারণ আমি আপনাকে আমার বাবা হিসেবে মানতে পারিনি কখনো, কারণ আপনি তো আমার চাচা, বাবা নন। আমার বাবা মারা যাবার পর আমাদের সম্পত্তির লোভে পড়ে আমার মাকে বিয়ে করেছেন, তাই আমি আপনাকে প্লাস আমার মাকে ঘৃণা করি, কারণ আপনারা দুজনেই পরকীয়া করেছেন আমার বাবা থাকাকালীন। আমার বাবা চমকে উঠে নিজের ছেলের দিকে তাকালেন, তার এসব কথা সহ্য হচ্ছে না, তাই ধপ করে সোফায় বসে পড়লেন। আমার সেদিকে কোনো পাত্তা নাই। আমি না পাত্তা দিয়ে সিগনাকে নিয়ে নিজের রুমে চলে গেলাম। খুব যত্ন সহকারে তার গালে মলম লাগিয়ে দিলাম। সিগনা চোখ মেলে তাকালো, বেজা দৃষ্টিতে চারপাশ দেখে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারলো না, কারণ ঠিক তখনই আমি তার হাতের আঙ্গুলগুলো ধরে খুব যত্ন করে আলতা পরিয়ে দিচ্ছি। আমাকে দেখে সিগনার মনে হচ্ছিল যেন কোনো শিল্পী, আর সিগনার আঙ্গুলগুলো আমার ক্যানভাস। আমার চোখে অসম্ভব মনোযোগ আর ভালোবাসা মাখা এক ধরনের নিবিষ্টা। মুখে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের ভারী ছন্দ আর আঙ্গুলের ছোঁয়া। সিগনতা চুপচাপ তাকিয়ে রইল আমার দিকে। এই মানুষটাই তো আর তার ভালোবাসা, তার সকল, তার পুরো পৃথিবী। সিগনার মনে হঠাৎ ছুরির মতো ফিরে এলো গত রাতের সেই ঘটনাটা। ওর
বুকের ভিতর হঠাৎ এক চাপা ব্যথা উঠলো। নিঃশ্বাস নিতে ওর কষ্ট হচ্ছিল। ওর চোখ দুটো ছলছল করে উঠলো, ঠোঁট দুটো অনবরত কাঁপতে লাগলো। হঠাৎ নিজের হৃদয়ের মধ্যে বিষয়টা আর ধরে রাখতে পারলো না, এক জটকায় উঠে চিৎকার করে উঠলো, আপনি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন কেন? আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাড়িতে যাব। আমি আপনার সঙ্গে এক দণ্ড সংসার করতে চাই না। আমি প্রথমে স্তব্ধ হয়ে গেলাম, আমার চোখে মুখে কালো অন্ধকার নেমে এলো। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম সিগনার দিকে। সিগনা ভয়ে ভয়ে তাকিয়ে দেখলো আমার চোয়াল শক্ত হয়ে আছে আর চোখে জ্বলন্ত অগ্নি, যা ওকে বশ করে দেবার জন্য এগিয়ে আসছে। সিগনা খানিকটা ভয় পেয়ে পিছিয়ে গেল। আমি তা দেখে এগিয়ে এসে কোমরে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে ঠান্ডা অথচ ভয় জাগানো গলায় বললাম, সকাল সকাল আমার মাথা গরম করো না সিগনময়ী। তুমি জানো তুমি কি বলছো? আমার ধৈর্যের একটা সীমা আছে, আর যদিও ভুলেও সেই সীমা অতিক্রম করো তাহলে প্রথমে তোমাকে খুন করব, তারপর নিজেকে নিজের হাতে খুন করব, কারণ তোমাকে হারানোর পর আমার বেঁচে থাকার কোনো মানই থাকবে না। সিগনার চোখে একটা অদ্ভুত সাহস জাগলো। ভয়ে মিশ্রিত দৃষ্টিতে সরাসরি আমার চোখে রেখে বলল, মেরে ফেলুন আমায়, তাহলে অন্তত আপনার মতো কাপুরুষের হাত থেকে রক্ষা পাবো। আমি কিছু বলতে যাব তার আগে মিম হাতে একটা নীল বেনারসি শাড়ি ও কিছু গহনা নিয়ে ঢুকলো। ভাবিজান কেমন আছো? ঘুম থেকে উঠলে কখন? সিগনা থতমত খাওয়ায় গলায় বলল, এই তো কিছুক্ষণ আগে। হঠাৎ আমার বাবা রনি মির্জা ঢুকলো, কিন্তু সিগনা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো, কারণ রনি মির্জা সিগনাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তারপর সিগনা বলল, চাচু আমার খিদে লেগেছে, কিছু খেতে দিবা? আমি রাগে গলায় বললাম, এই সিগনা তুমি আমায় না বলো এই লোককে কেন বলছো? হ্যাঁ আমি কি মরে গেছি? আর আপনি কোন সাহসে আমার রুমে আসলেন বলুন? সিগনা এই যে কেবল যুক্ত, চুপ করুন আপনি। আমি আমার চাচুর হাতে খাবো, বুঝলেন? আপনার মতো গরুয়া মুখের হাতে না। আমি রুম থেকে বের হতে সিগনা যেন আর নিজেকে সামলাতে পারলো না। সে ছুটে গিয়ে রনি মির্জা মানে আমার বাবার সামনে হাঁটু গড়ে বসে তার পা দুটো চেপে ধরলো। চাচু আমি আর আপনার ছেলের সাথে সংসার করতে চাই না, প্লিজ প্লিজ আমাকে ডিভোর্স দিয়ে দিতে বলুন। রনি মির্জা প্রথমে হতচকিত হয়ে তাকিয়ে থাকলেন সিগনার দিকে, তারপর ধীরে ধীরে মেয়েটার মাথায় হাত রাখলেন। নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, মারে আমাদের বাঙালিদের মেয়েদের জীবনে একটাবারই বিয়ে হয়, তাই এমন কথা আর মুখেও আনিস না। আপনাকে একটু বোঝার চেষ্টা কর মা, দেখবি একদিন তুই নিজে এসে বলবি, চাচু আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, কারণ আমার ছেলেটা তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। রনি মির্জা আবার সিগনার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই আফনানকে একবার সুযোগ দে মা। কিভাবে সুযোগ দিব চাচু? তোমার ছেলে তো আমাকে ছেড়ে 8 বছর ধরে ছিল, সময়টা কি কম বলো? রনি মির্জা বুক ফাটা ব্যথায় ভরে গেল, তবু সিগনাকে বোঝানোর জন্য বলল, জানিস মা আফনান আসলে খুব কোমল হৃদয়ের একজন মানুষ, শুধু সময়ের ধুলো আর কষ্টের ভারী সেই কোমলটাকু ঢাকা পড়ে গেছে। তুই যদি ওর পাশে থাকিস, ভালোবাসা দিয়ে ধৈর্য দিয়ে বিশ্বাস নিয়ে, তাহলে দেখবি একদিন ঠিকই তোর মনেরই মতো হয়ে বদলে যাবে। সিগনা কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথা নোয়ালো। ঠিক তখনই দরজার দ্বারে আমি দাঁড়িয়ে সবকিছু শুনে ফেললাম। চোখে মুখে আমার জন্য এক অদ্ভুত দণ্ড, কান্নার মতো কিছু কিংবা হয়তো অনুশোচনা। আমি ধীরে ধীরে এগিয়ে এসে সিগনার পাশে বসলাম। একটু থেমে বললাম, তুমি সত্যি আমাকে এতটা পছন্দ করো? সিগনার চমকে তাকালো। আমার কণ্ঠ এমন কোমলতা সে আগে কখনো শুনিনি। সে চোখ ফিরিয়ে নিল, কিছু বলতে পারলো না। আমি এবার সিগনার হাতটা নিজের হাতে তুলে নিলাম। তার ঠান্ডা হাতের স্পর্শ সিগনার ভেতরটা কেমন জানি করে উঠলো। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি যদি সত্যি বদলাতে চাই, তবে তুমি কি একবার শুধু একবার আমাকে সুযোগ দিবে? সিগনা এবার চোখ তুলে তাকালো। দুজনে চুপচাপ তাকিয়ে থাকলো একে অপরের চোখে। হাজার কথা হাজার অভিমান, কিন্তু যেন এক চিলিতে আশা আর ভালোবাসা জমে উঠেছে ওদের মাঝখানে।